অর্থনীতির দিক দিয়ে চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ। কিন্তু মাত্র 40 বছর আগেও চীনের অর্থনীতি ছিল গরিব দেশগুলোর তালিকায়। 60-এর দশকে চীন আফ্রিকার অনেক দেশের তুলনায় গরিব ছিল। কিন্তু শেষের এই 40 বছর এমন কি ঘটল যার ফলে চীনের অর্থনীতি একদম হু হু করে বেড়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব। 1978 সালে চীনের জিডিপি ছিল মাত্র $150 বিলিয়ন। একটু কল্পনা করুন, 1978 সালে চীনের জিডিপি ছিল মাত্র $150 বিলিয়ন, যেখানে 2017 সালে এসে দাঁড়ায় প্রায় $12.24 ট্রিলিয়ন। এত কম সময়ের ভিতর কিভাবে তারা নিজেদেরকে রিকভার করে নিল? 1980 সাল থেকে 2012 সাল পর্যন্ত চীনে প্রায় 80 কোটি মানুষ দরিদ্র সীমার উপরে উঠেছে। আজকের এই ভিডিওটাতে আমরা সহজে বোঝার চেষ্টা করব চীন কিভাবে এত কম সময়ের ভিতরে নিজেদেরকে রিকভার করে এত দ্রুত গ্রো করলো। সো ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি চীনের অর্থনীতি ভালোভাবে বুঝতে চান যে কিভাবে চীন এত গ্রো করলো, তাহলে অবশ্যই আপনাকে চীনের গৃহযুদ্ধের দিকে লক্ষ্য করতে হবে যে কেন চীনে গৃহযুদ্ধ হয়েছিল এবং এই গৃহযুদ্ধ থেকে চীন কিভাবে বেরিয়ে এসে নিজেদেরকে বর্তমান আধুনিক সময়ে এসে তারা নিজেদেরকে উন্নত রাষ্ট্রর তালিকায় নিয়ে এসেছে। চীনে গৃহযুদ্ধ চলে 1927 থেকে 1949 সাল পর্যন্ত। প্রায় 23 বছর পর্যন্ত চীনে গৃহযুদ্ধ চলে। যুদ্ধটা কাদের সাথে হয়? সিম্পল ব্যাপার, চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের ন্যাশনালাইজড পার্টির ভিতর শেষমেশ চীনের কমিউনিস্ট পার্টি জয়লাভ করে এবং গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না। তখনকার কমিউনিস্ট পার্টির লিডার ছিল মাও সেতুং এবং স্মরণকালের সবচেয়ে বড় দুর্ভিক্ষ কিন্তু তার সময় হয়েছে। তিনি ক্ষমতায় ছিলেন 1949 থেকে 1976 সাল পর্যন্ত। তার সময় কিন্তু চীনের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ এবং আমি আগেও বলেছি যে তার সময় কিন্তু চীনে স্মরণকালের সবচেয়ে বড় দুর্ভিক্ষটা ছিল। 1949 থেকে 1961 সাল পর্যন্ত শুধুমাত্র সরকারি হিসেবেই প্রায় 15 মিলিয়ন মানুষ মারা গিয়েছে। মাও সেতুং এর অর্থনৈতিক নীতিমালা ছিল ভুল এবং ত্রুটিপূর্ণ। মাও সেতুং এর পর চীনে এক নতুন অধ্যায় শুরু হয় এবং এই শুরুটাই ছিল মূলত আজকের চীন গড়ার এক নতুন উদ্বেগ এবং এর পিছনে কিন্তু চীনের এক মহানায়কের নাম উল্লেখ থাকে যে মাও সেতুং যে ভুলগুলো করেছিল এবং সেই ভুলগুলো এবং ওই যে নীতিমালাগুলো পরিবর্তনের ফলে কিভাবে আজকের চীন এখানেও, এটাই আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা আরেকটু জানার চেষ্টা করব। 1978 সালে ক্ষমতায় আসেন দেং চিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভুল যে অর্থনৈতিক নীতিমালা সেগুলো কিন্তু সে সঠিকভাবে ধরতে পেরেছিলেন এবং পরে এগুলো সে সংশোধন করেন। বর্তমানে আমরা চীনের যে অর্থনৈতিক ব্যবস্থা দেখি সেটা কিন্তু মূলত শুরু হয়েছিল দে জিনপিংয়ের হাত ধরেই। তিনি চীনের বিশাল জনশক্তিকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করে। তিনি ক্ষমতায় এসেই কিন্তু প্রথমে চীনের যে কৃষি খাতগুলো আছে কৃষি খাতগুলো তিনি পরিবর্তন করার চেষ্টা করে, যার ফলে কৃষকরা লাভবান হয় এবং দেশটির জিডিপি আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ তিনি প্রথমে কিন্তু কৃষি খাতের উপর বেশ নজর দিয়েছিলেন এবং ক্ষুদ্র কুটির শিল্পের দিকেও কিন্তু তিনি লক্ষ্য করেন, যার ফলে চীন সব দিক থেকেই উৎপাদন ক্ষমতা বাড়াতে সক্ষম হয়। সরকার ব্যবস্থায় নীতিমালা গড়ে অর্থনৈতিক যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু সংশোধন করে এবং দেশটি আস্তে আস্তে নিজেদেরকে বড় পর্যায়ে নিয়ে যায়, যার ফলে চীন আজকে পৃথিবীর সবথেকে শক্তিশালী একটি দেশ এবং চীনের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী হয়। আপনি যদি চীনের মানুষের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু প্রচুর কাজ করে এবং তারা শুধু পরিশ্রমই করে না, তারা স্মার্ট ওয়েতে পরিশ্রম করে, যার ফলে চীন খুব কম সময়ের ভিতরে কিন্তু তাদের গ্রোথটা আনতে পেরেছিল। তারা কিন্তু এমনি এমনি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় আসেনি। তাদের বুদ্ধিদীপ্তিটাও কিন্তু ছিল খুবই স্পষ্ট এবং তারা পরিশ্রমও করে। সুতরাং আমরা আমাদের দেশকেও যদি এভাবে সাজাতে চাই, অবশ্যই আমাদের এডুকেশনের ভিতরেও অনেক পরিবর্তন আনা প্রয়োজন।
তার কারণ হচ্ছে আপনি যদি সারাদিন শুধু মুখস্থ বিদ্যায় চালান তাহলেও কিন্তু হবে না। অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাকে সকল বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে। চীন যে কাজটা করেছিল, জনসংখ্যা বেশি থাকার মানে এই না যে ওই দেশ সবথেকে দুর্বল হবে। জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাটাই হচ্ছে মূল লক্ষ্য। যদি আপনি জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারেন তাহলে অবশ্যই আপনি দেশকে সবথেকে শক্তিশালী করতে পারবেন, যা আজকের উদাহরণ হচ্ছে চীন। চীন সম্পর্কে এর থেকেও ইন ডিটেল যদি আপনি জানতে চান এবং মাও সেতুংয়ের ত্রুটি যে ছিল অর্থনৈতিক ব্যবস্থায় এ সম্পর্কে জানতে চাইলে পরের অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। এবং চীন 1927 থেকে এই 2026 পর্যন্ত কিভাবে গ্রো করলো, যদি এ সম্পর্কে আরো ইন ডিটেল জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।